আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজনও আমরা করতে পারিনি। ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না। এখন তবে সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। তবে আপনাদের গাড়ি ডেকে দিই। ঠাট্টা করছেন নাকি মশাই? ঠাট্টা তো আপনিই করলেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। নমস্কার বন্ধুরা, বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, অপরিচিতা। যৌতুক প্রথার বিরুদ্ধে রবি ঠাকুর সোচ্চার হয়েছেন। প্রতিবাদ ফুটে উঠেছে তার কলমে। এ গল্পে 19 ও 20 শতকের বাঙালি সমাজ প্রতিফলিত হয়েছে। 20 শতকে নারীর নবজাগরণ, তৎকালীন সামাজিক প্রেক্ষাপট, সংকীর্ণ মনা মানুষের দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার নির্মম বাস্তবতার বর্ণনা গল্পকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। কাহিনীর শ্রুতি নাট্যরূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণে দেবলীনা ও ধ্বনি পরিকল্পনায় সায়র। গল্প পাঠে ও প্রধান চরিত্রে আমি নীল, অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, অমিত, বর্ণিশা, প্রিয়াঙ্কা, কৌশিক, বিশ্বজিৎ ও অতনু। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ ও পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মায়ের হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী সে কথা তিনিও বলেন না, আর আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলের গজাননের ছোট্ট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, কিন্তু ফাল্গুনের বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রসও পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণে রাখিবেন।
অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি তার আসক্তি অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কুসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো তো একটা খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি ছুটি চলে ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা আর বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মনে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা রসিক ছিল। রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পেরে দেখো দেখি। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি। এতকাল ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরাই ছিল, কিন্তু এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স 15। তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে কোনো দোষ নাই তো? না, কোনো দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান নাই। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স তো সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুলবার হাওড়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মত, রুচি ও দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিল, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন জ্বলনসই।
অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথবাবু হরিশকে যে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের থেকে কোনো অংশে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে ওপর হইতে তাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার ওপরে তিনি এক পড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই যে ইহাতে যে বাঁচুক আর যেই মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মস্ত হস্তির দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আংটিতে, হারেতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকানে নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়া শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথবাবুর ব্যাপারটাও নেহাতি ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কোনো কথাই নেই,
কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এবং বিপুল শরীর তার এক উকিল বন্ধু যদি নিহত হাত জোর করিয়া, মাথা হেলাইয়া, নম্রতার স্মিত হাস্য ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়া থেকে শুরু করে বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরেই শম্ভুনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারোর কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেহাই যদি তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহকার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থেওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার ওপর ভর করিলে চলিবে না। সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন তিনি। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শ্যাকরা তাহার দাড়িপাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলেছেন বিয়ের কাজ শুরু হওয়ার আগেই তিনি কনের সমস্ত গয়না যাচাই করে দেখবেন। এতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বল, আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথবাবু সেই সময় আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথাই তবে ঠিক। উনি যা বলবেন তাই হবে। এ সম্বন্ধে তোমার কিছুই বলার নেই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা থেকে সব গয়না খুলে আনছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি কর, ও সভায় গিয়ে বসুক। না না, সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শ্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকরমুখ মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাঁকিয়া যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির হর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসেব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণে দিবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার চেয়ে অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথবাবু সেইটা শ্যাকরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করে দেখো। ইহা বিলিতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন। এই ইয়াররিং দিয়া কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন তিনি, এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, তুমি যাও সভায় গিয়ে বসোগে। না, এখন সবাই বসতে হবে না, চলুন আপনাদের আগে খাইয়ে দিই। সে কি কথা, লগ্ন। সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের পটে, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল।
আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা? বিয়ের আগেই বর খাবে কেমন করে? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, খেতে বসে যেতে কিছু দোষ আছে? মূর্তিমতী মাতৃআজ্ঞাস্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজনও আমরা করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না। এখন তবে তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। তবে আপনাদের গাড়ি ডেকে দিই। ঠাট্টা করছেন নাকি মশাই? ঠাট্টা তো আপনিই করলেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। আমার মেয়ের গয়না আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে তো আমি আর মেয়েকে দিতে পারি না। আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি কেহই নয়। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাগিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার ওপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গুমর, কলিজে চার পেয় হয়ে আসিল। সকলে বলিল, আরে এই ঘটনাটা এত বাজে, মানে এই অনভিপ্রেত। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয়ে যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? এত বড় অপমান এ আমি কিছুতেই মেনে নেব না। বিয়ের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করব আমি, এই বলে দিলাম। বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বাবু বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রইয়া গেল গো। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভেতরে কি তা কেমন করিয়া বলিব? আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিনে যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল।
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তার ছবি। সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সেই ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির ওপর কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎই বাহিরে পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকাইয়া ফেলে না? দিন যায়, 1 বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতে পারে না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। তাহার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, মেয়ে আমার দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চক্ষে জল ভরা। জিজ্ঞাসা করেন, আরে মা, তোর কি হয়েছে বল দেখি, বল তো আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই, কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে, বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনের ফুলের কুড়িটার মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া হোঁশ করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিয়ের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোককে নিমন্ত্রণ করা হোক, তারপর তুমি বরের টোপর পায়ের তলায় মারিয়া দলবল নিয়া সভা ছেড়ে চলে এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করে আমাকে একবার উড়ে যেতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটি গিয়ে দিয়ে আসি। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখার শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপর ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়া পুল পার হয় নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ কোনো একটা স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট।
স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। তরঙ্গ, বাক্স, জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহার এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলে মন বলে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বরই যেন তার চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়াইয়া দিল। গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রিরের মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমায় চির পরিচয়ের আসনটির ওপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছে, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া। এই গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া। সেটা ছিন্ন হইলে চেনার যে আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সেই কি আমায় চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে। শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছ। এক নিমেষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না, সে পাছে রাত্রেই নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মের সাহেবদের আরদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক ভীষণ ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম।
এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকাইয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলিতে গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল। গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এইবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখের পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবনে ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছুই জরিমা নাই, আমি দেখিতেছি। বিস্তার করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কী রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির ওপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টে ছোট ছোট মেয়ে, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার তার অন্ত নাই। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র নেই। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠ সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলার বলার স্পর্শে প্রাণ ঠিকরাইয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের ওপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাইতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুঠ কিনিয়া লইল। নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে ওই চানা এক মুঠো চাহিয়া লহিতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত
এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিলেও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারে না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাটাই তার অভ্যেস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিল না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, इस गाड़ी का ये 2 बेंच पहले से ही रिजर्व्ड है, दोनों साहब के नाम पे। आप लोग एक काम कीजिए, आप लोग कोई दूसरा गाड़ी देख लीजिए। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, नहीं, हम गाड़ी नहीं छोड़ेंगे। नहीं नहीं, छोड़ना ही पड़ेगा। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, I'm so sorry, but আমি শুনিয়া কুলি কুলি পড়িয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনাকে যেতে হবে না, যেমন আছেন বসে থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, I don't believe this compartment is reserved. বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমবেত ইউনিফর্ম পরা সাহেবদারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটির মুখের দিকে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না, দেখা গেল গাড়ি ছাড়বার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাইর করিয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকাইয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়া মাথা হেট করিয়াছি। শম্ভুনাথবাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞেস করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তাহার পরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো অপার বাঁশি। আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারে বাহির ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে,
সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারে নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রিরের অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধে পাই কিছু তার কাজ করে দিই। আমার মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবেও না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, অপরিচিতা। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন প্রিয় মানুষের সাথে। আর যদি আপনি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। হাসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আমরা আবার ফিরব বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক নিয়ে।